ট্যাক্সেবল হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের এর ক্ষেত্রে ভলেন্টারি পে পলিসির ক্ষেত্রে সেটা হচ্ছে যে জিনিসটাই আপনি এমপ্লয়িকে ভলেন্টারি ভাবে পে করবেন সেটাকে আসলে বেনিফিট বলা হবে। কারণ কম্পেনসেশন এন্ড বেনিফিটের মধ্যে একটা পার্থক্য আছে, আপনারা অনেকেই জানেন যে ল এর ম্যান্ডেটরি যে অপশনস গুলো সেগুলোকে বলা হচ্ছে কম্পেনসেশন, এন্ড যেগুলো আসলে লতে থাকে না বা ল এর কোনো ম্যান্ডেটরি বাধ্যবাধকতা থাকে না সেটাকে আসলে বেসিক্যালি বলা হয় হচ্ছে গিয়ে আমরা সেটাকে বলে হচ্ছে বেনিফিটস। সো যেটা হবে যে এই হচ্ছে গিয়ে প্রিন্সিপাল গুলো। এবার আসেন ভলেন্টারি পেমেন্ট হিসেবে কি কি দেওয়া যায়। ভলেন্টারি পেমেন্টের ক্ষেত্রে মেরিট পে, একজন হয়তো আউটস্ট্যান্ডিং কি করেছেন যে সে হয়তো সেলস করেছেন অথবা আউটস্ট্যান্ডিং সে তার পারফরমেন্স, এই পারফরমেন্সের কারণে তাকে একটা কি করা যায় যে স্পেশাল একটা মেরিট পে দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি অর্গানাইজেশনে দেখবেন যে ভলেন্টারি ভাবে যে জিনিসগুলো মালিকরা দিয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ভ্যাকেশন। আপনি দেখবেন যে এই ভ্যাকেশন গুলো আসলে কেন দেওয়া হয় আপনারা অনেকেই জেনে থাকবেন যে সাকসেশন প্ল্যানিং এর ক্ষেত্রে অনেক সময় যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে আপনার ভ্যাকেশন দেওয়া হয়। এবং বাংলাদেশ ব্যাংকের একটা আদেশ আছে যে আদেশে বলা আছে যে আপনি বছরে একটা নির্দিষ্ট সময়ে যে হাই অফিসিয়াল যারা, আপনারা জানেন যে বাংলাদেশে ব্যাংক ইন্ডাস্ট্রিতে এত বেশি স্কিল্ড মানুষ প্রয়োজন কিন্তু আমাদের দেশে সেই ধরনের স্কিল্ড ছেলেপেলে তৈরি হচ্ছে না। স্পেশালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা ব্যাংক এমডি আসলে আমাদের দেশে এখন প্রচুর ক্রাইসিস ব্যাংক এমডিদের, এবং অনেক জায়গাতেই দেখা যায় যে ব্যাংকের এমডির পদটা খালি থাকে এবং ম্যাক্সিমাম জায়গাতে, এবং দেখবেন হেড অফ ট্রেজারির পদটা ফাঁকা থাকে, হেড অফ ট্যাক্সেশনের পদ খালি থাকে, সিএফও দের পদ খালি থাকে, because of crisis of what? Crisis of talented people. So এই জন্য যেটা হয় যে আপনার সাকসেশন প্ল্যানিং এর জন্য আমাদের দেশে দেখবেন যে এই ধরনের ইয়েগুলো দেয়া হয় যে ভ্যাকেশন প্ল্যান করে দেয়া হয় যে আপনি ঠিক আছে যান, আপনি এক বছরের মধ্যে দেখা যায় যে ওনাকে বছরের একটা নির্দিষ্ট সময়ে ওনাকে ভ্যাকেশন প্ল্যান করে দেয়া হয়, 1 মাসের হয়তো ভ্যাকেশন প্ল্যান করে দেয়া হয়। এই 1 মাসটি করে তার ডেপুটি যিনি থাকেন তিনি আসলে অর্গানাইজেশনটা রান করেন, এন্ড বেসড অন দ্যাট যেটা হয় সেটা হচ্ছে যে উনি যখন এই অর্গানাইজেশন রান করেন সে সময় যেটা হয় যে রান করার সময় তখন আসলে সে শেখে যে এটা আসলে চ্যালেঞ্জেস গুলো কি থাকে, কোথায় থাকে, কিভাবে থাকে, সেই জিনিসগুলো তারা কি করে যে এই সময়টাতে শিখে থাকে। তারপর হচ্ছে ইনসেন্টিভ। আপনারা জানেন যে ইনসেন্টিভ এবং কমিশন দুইটা জিনিসই খুব পপুলার আমাদের দেশে। যেটা হয় যে একজন ব্যক্তি ইনসেন্টিভ বা কমিশন তাকে দেওয়া হয়। তারপর হচ্ছে স্টক অপশনস। আপনারা জানেন যে বাংলাদেশে যে সকল কোম্পানিগুলো, যেমন একটা বাংলাদেশের সব থেকে আলোচিত প্রতিষ্ঠান দেখা হচ্ছে গ্রামীণ ফোন যখন আসলে বেসিক্যালি স্টক মার্কেটে যখন আমাদের শেয়ার মার্কেটে যখন তারা এনলিস্টেড হয় তখন তারা কি করেছিল তাদের এমপ্লয়ীদেরকে স্টক দিয়েছিল। হ্যাঁ, সো এই একটা জায়গা পাবেন যেখানে বেসিক্যালি কি হচ্ছে যে তারা স্টক দিয়েছিল এমপ্লয়ীদেরকে কি হিসাবে, একটা এক্সট্রা বেনিফিট হিসাবে। এবং আপনি দেখবেন অনেক বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে যেমন পাবলিক লিমিটেড কোম্পানিগুলো, তারা যখন সিইও হায়ার করে তারা কি করে, তারা বলে দেয় যে আমরা তাকে কি করব এত পরিমাণে স্টক দিব, অর্থাৎ তাকে কি করবে কোম্পানির এতটুকু মালিকানা দিবে। সো এই ধরনের বিষয়গুলো দেখবেন যে প্র্যাকটিস হয়। প্যাটার্নিটি লিভ আপনি দেখবেন আমাদের শ্রম আইনে কোথাও আসলে প্যাটার্নিটি লিভের কথা বলা নেই, কিন্তু আপনি দেখবেন বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণ প্যাটার্নিটি লিভ দিচ্ছে হচ্ছে ব্র্যাক নামের বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে। এই ব্র্যাকে দেখবেন ওরা আসলে যেটা করে প্যাটার্নিটি 1 মাস প্যাটার্নিটি লিভ দিচ্ছে, এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, তারপর ব্যাংকস এন্ড সাম আদার অর্গানাইজেশন যারা করে কি যে দেখবেন 5 থেকে 7 দিন এই সময়ের একটা প্যাটার্নিটি লিভ তারা দেয় এবং প্যাটার্নিটি একটা অ্যালাউন্স তারা দেয়। সো এটা আসলে বেসিক্যালি কি হচ্ছে যে আপনি দেখবেন যখন পে পলিসি তৈরি করবেন, অর্থাৎ আপনি যখন পেরোলের ক্ষেত্রে এই ধরনের পলিসিগুলো তৈরি করবেন তখন আপনার সেক্ষেত্রে কি হবে যে এগুলো কনসিডারেশনে নিতে হবে। অ্যাটেন্ডেন্স বোনাস, আপনারা যারা ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোর সঙ্গে কাজ করেন তারা দেখবেন যে অ্যাটেন্ডেন্স বোনাস বলতে একটা বোনাস বাংলাদেশে আছে, কিন্তু এটা আসলে বেসিক্যালি আইনে নেই, কিন্তু অর্গানাইজেশন গুলো প্র্যাকটিস করছে এবং দীর্ঘ সময় ধরে তারা এই প্যাটার্নিটি যেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স বোনাসটা তারা প্র্যাকটিস করছে, এবং এটা মূলত হাজিরার উপরে তারা এই অ্যাটেন্ডেন্স বোনাস, বিকজ এমপ্লয়িকে তারা হাজির রাখতে চায়, প্রতি মাসের যতদিন অফিস চলবে প্রতিদিন সেটাতে হাজির থাকে, সেটার জন্য তারা অ্যাটেন্ডেন্স বোনাসটা বেসিক্যালি
অ্যারেঞ্জ করে থাকে। তারপর হচ্ছে রিলোকেশন বোনাস। রিলোকেশন বোনাস হচ্ছে সাপোজ আপনাকে কি করা হচ্ছে, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রান্সফার করে পাঠানো হচ্ছে। যখন আপনাকে ঢাকা থেকে চট্টগ্রামে ট্রান্সফার করে পাঠাবে তখন আসলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে রিলোকেশন বোনাস দেওয়া হয়। এই রিলোকেশন বোনাসটা কিন্তু কি হচ্ছে, যে এমপ্লয়িরা যাতে করে সেখানে যেতে চায়, তার যাতে ফাইন্যান্সিয়াল বার্ডেনটা না পড়ে, এটার জন্য রিলোকেশন বোনাসটা অর্গানাইজেশন গুলো দেওয়া থাকে। হেলথ কেয়ার বেনিফিটস। হেলথ কেয়ার বেনিফিটস এর মধ্যে আমাদের দেশে খুব পপুলার হেলথ কেয়ার বেনিফিট প্র্যাকটিস হচ্ছে কি, আপনি দেখবেন আমাদের দেশের অর্গানাইজেশন গুলোতে আমরা মেডিকেল ইন্স্যুরেন্সের বাহিরেও আমরা যেটা হচ্ছে যে গ্রুপ ইন্স্যুরেন্সের বাহিরেও আমরা আলাদাভাবে মেডিকেল ইন্স্যুরেন্সের বেনিফিটস দিচ্ছি। দিস বেনিফিটস যেটা হচ্ছে যে মেডিকেল ইন্স্যুরেন্সের যে বেনিফিটস গুলোর ক্ষেত্রে সেখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে গিয়ে এই হেলথ কেয়ার বেনিফিটস কি করে, তারা মেডিকেল ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে ইনপেশেন্ট আউটপেশেন্ট বেনিফিটস, এই ধরনের, তারপর ডেথের ক্ষেত্রে কম্পেনসেশন, নানান ধরনের বেনিফিটস কি হয় যে হেলথ বেনিফিটস এর ক্ষেত্রে দিয়ে দেওয়া হয় অর্গানাইজেশনের এমপ্লয়ীদেরকে। তারপরে হচ্ছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। আপনারা কি কেউ বলতে পারবেন যে এই যে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স আপনাদের অর্গানাইজেশনে কারো কি আছে? এটা আপনারা যারা এখানে আজকে ক্লাস করছেন আপনাদের কারো কি অর্গানাইজেশনে এই যে এলএফএ বা লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স কি আছে? আপনাদের কেউ কি আছেন এখানে? থাকলে একটু আমাকে বলতে পারেন, আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এলএফএটা কি আপনাদের অর্গানাইজেশনে থাকলে একটু বলেন প্লিজ আমাকে স্যার। আমাদের ডিবিএলএস আর ম্যানেজার অ্যাবভ আছে স্যার। ম্যানেজার অ্যাবভ আছে। আচ্ছা, কিভাবে ওনারা প্র্যাকটিস করে আমাকে কি বলতে পারেন একটু? বছরের শুরুতে 7 দিন অথবা বছরের শেষে 7 দিন কাটায় স্যার। আচ্ছা, বছরের শুরুতে 7 দিন অথবা শেষে 7 দিন, তাই না? আচ্ছা, আর কারো কাছে কি যেটা হচ্ছে যে এটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে? অন্য যারা আছেন তাদের কারো কি আইডিয়া আছে? কি কারো আইডিয়া আছে স্যার? আসসালামু আলাইকুম। সরি স্যার, আমাদের কোনো আইডিয়া নেই, যদি কাইন্ডলি আপনি এটা নিয়ে একটু বিস্তারিত বলতেন। আমি তো বিস্তারিত বলবোই, যাদের আছে তাদের কাছ থেকে একটু শুনি তারা কিভাবে প্র্যাকটিস করে স্যার। জি বলেন। জি নুসরাত ম্যাডাম আপনি বলেন। আমি হামিম গ্রুপে আছি, হামিম গ্রুপে নাই আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু বলি। ভাইয়া এটা কি কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন লিভ? না, এটা না আসলে। আচ্ছা আসেন তাহলে আমি একটু আপনাদেরকে বলি যে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স জিনিসটা কি। এটা আমাদের বাংলাদেশে যেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে আছে, একটা সেক্টরে আছে, সেটা হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছে আমাদের। হ্যাঁ, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি এটা আছে। এবং এখন যে হয় যে এটা অনেক সময় যেটা বলা হয় যে শ্রান্ত বিনোদন ছুটি, ব্যাংকের ভাষায় তারা বলে হচ্ছে এটাকে শ্রান্ত বিনোদন ছুটি। এবং এই শ্রান্ত বিনোদন ছুটিতে তারা যখন কোনো এমপ্লয়িকে পাঠায়, এখন প্রথম বিষয় হচ্ছে ভাই লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স মানে কি? ফেয়ার অর্থ তো ভাড়া, এটা আমরা জানি। অ্যাসিস্ট্যান্স অর্থ কি? যেটা হচ্ছে যে একটা সাপোর্ট দেয়া, তাই না? আর একটা হচ্ছে লিভের ক্ষেত্রে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ভাই লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স জিনিসটা কি, এটা আসলে একটু আমাদের জানার বোঝার বিষয় আছে। লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স বিষয়টা হচ্ছে, সাপোজ আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনাকে ছুটিটা দেয়া হয়েছে, ঠিক আছে? এই যে ছুটিটা আপনাকে দেয়া হলো, এই ছুটিটা যখন আপনি ট্রাভেল করবেন কোনো জায়গায় এই ছুটির মধ্যে, তখন আসলে বেসিক্যালি কি করা হবে যে এই ছুটির সময় ট্রাভেলিং এর জন্য আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাবেন, সেখানকার যে ফেয়ার মানে ভাড়া যেটা আছে, সেই ভাড়াটা আসলে বেসিক্যালি কি করা হয় এই সময়ে প্রতিষ্ঠান বহন করে। সাপোজ ধরেন আপনাকে হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রে আপনাকে ছুটিতে পাঠানো হচ্ছে এবং আপনি ওই ছুটিটা কাটাবেন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন গিয়ে আপনি কাটাবেন, তখন আসলে বেসিক্যালি তারা কি করেছে যে তারা আসলে বলেছে যে এই জিনিসটার ক্ষেত্রে যেটা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় যে প্লেন ভাড়াটা আপনার লাগবে, অর্থাৎ যে এয়ার ফেয়ারটা লাগবে, সেটাকে বহন করবে, সেটা বেসিক্যালি এই প্রতিষ্ঠান বহন করবে। কিন্তু এখানে এমন না উনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে হয়তো বা ট্রাম্প টাওয়ারে ট্রাম্প হোটেলে থাকলেন, কিন্তু এই ট্রাম্প হোটেলে থাকার যে ভাড়া এটা কিন্তু প্রতিষ্ঠান দিবে না। প্রতিষ্ঠান দিবে হচ্ছে বাংলাদেশ থেকে আপনি হয়তো বা নিউ ইয়র্ক বিমানবন্দরে যাবেন, এই যে নিউ ইয়র্ক বিমানবন্দরে যাওয়ার জন্য যে ফেয়ার, যে প্লেন ভাড়াটা, এই প্লেন ভাড়াটা কি করবে যে আপনার প্রতিষ্ঠান বেসিক্যালি কি করবে যে তারা এটা বহন করবে। এইটাকেই বলা হচ্ছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। আমি আবার বলছি, এটাকেই মূলত বলা হচ্ছে কি যে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ এই ভাড়াটা আপনার প্রতিষ্ঠান কি করবে, সে বহন করবে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সটা যেটা আপনাদেরকে দেয়া হবে আপনাদের প্রতিষ্ঠান থেকে, এই লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সটা আগে আমাদের ট্যাক্সের একটা
ইয়ে ছিল, জুরিসডিকশন ছিল, ট্যাক্সের আগের যে জুরিসডিকশনটা ছিল সেটা ছিল এরকমের যে আপনি যখন আপনার প্রতিষ্ঠানে যেটা হবে যে এই এলএফএটা পাবেন তখন প্রতি 2 বছরে একবার কি করবে যে আপনাকে এটার ইয়েটা দিবে, যেটা হচ্ছে যে সুবিধাটা দিবে, প্রতি 2 বছরে একবার আপনি ট্যাক্স এক্সাম্পশন পেতেন। কিন্তু এখন যেটা হয় যে আমাদের যে বর্তমান যে ইয়াটা আছে, যে আইনটা আছে ট্যাক্সের ক্ষেত্রে, এটাকে আসলে বাতিল করে দেওয়া হয়েছে। এখন যেটা হবে যে অ্যামাউন্টটি আপনি অর্গানাইজেশনের কাছ থেকে পান না কেন এলএফ এর সময়, মানে এলএফএ হিসেবে পান না কেন, পুরো টাকাটাই আসলে বেসিক্যালি কি হচ্ছে যে আপনাকে ওই পুরো টাকাটার উপরেই ট্যাক্স দিতে হবে। সো এখন দেখেন এটা কোথায় আছে, এই যে এটা আসলে মূলত এই যে জায়গাটা আমাদের 2018 সালে বাংলাদেশ ব্যাংক বাধ্যতামূলক বার্ষিক ছুটি প্রদান প্রসঙ্গে একটা ইয়ে করেছে, তো তখন সেখানে বেসিক্যালি 15 দিনের বাধ্যতামূলক ছুটির কথা বলা হয়েছে। এবং সেই ছুটির ক্ষেত্রে যেটা হয় যে আপনাদের ব্রাঞ্চের কর্মকর্তাদের জন্য 15 দিন, আর উচ্চপদস্থ যারা থাকবে তাদের জন্য হচ্ছে কি 10 দিন নিরবিচ্ছিন্ন বাধ্যতামূলক ছুটির কথা বলা হয়েছে, শ্রান্ত বিনোদন ছুটি। এবং এই সময়টাতে তারা যখন ট্রাভেল করবে, এই ট্রাভেলের জন্য তাদেরকে কি দিতে বলা হয়েছে যে তাদেরকে এই ফেয়ারটা বেসিক্যালি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এখন ধরেন যে আমাদের দেশের প্র্যাকটিসটা কেমন, আমাদের দেশে আসলে আমি যে আপনাকে যে আইনটা দেখালাম বা যে নিয়মটা দেখালাম, আমাদের দেশের নিয়ম অনুযায়ী এই প্র্যাকটিসটা হয় না। আমাদের দেশের প্র্যাকটিসটা কেমন হয়, কি করে প্রতিষ্ঠান বছরের শুরুতে আপনাকে কি করবে যে উনি হয়তো বা একটা বেসিক বা 2টা বেসিক এটা আপনাকে দিবে, দিয়ে এবার কি করবে যে এটাকে একটা সাপোজ আপনাকে দুটো বেসিক দেওয়া হলো, আপনার বেসিক 25,000 করে 50,000 টাকা কি করবে যে উনি 12 দিয়ে ভাগ দিবে, 12 দিয়ে ভাগ দিয়ে প্রতি মাসে মাসে আপনার স্যালারির সঙ্গে কি করবে ওই যে অ্যামাউন্টটা আসবে ওই অ্যামাউন্টটা আপনাকে এলএফএ তো ম্যাক্সিমাম গুলো মাল্টিন্যাশনাল আর লোকাল অর্গানাইজেশন is practicing this, অর্থাৎ এলএফএটা ওনারা কি করছেন যে এইভাবে করে প্র্যাকটিস করছেন। এই যে আমি আপনাকে যেভাবে বললাম যে 12 দিয়ে ভাগ দিয়ে আপনার টোটাল সাপোজ এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়েও দেই, যেটা করবে ওনারা অর্গানাইজেশন গুলো যেটা করে বাংলাদেশের ক্ষেত্রে সেটা করে হচ্ছে গিয়ে এইভাবে করে একটা অ্যামাউন্ট তারা একটা মিনিট সরি সাপোজ ধরেন 50,000 টাকা, তাই না? এই যে 50,000কে ভাগ দিল কত দিয়ে, তারা ভাগ দিবে হচ্ছে 12 দিয়ে, 12 দিয়ে ভাগ দেওয়ার পরে এই অ্যামাউন্টটা কি করলো এখানে আসলো এবং এটাকে কি করবে প্রতি মাসে মাসে বেতনের সঙ্গে আপনাকে এটা দিয়ে দিবে। আর বছরের একটা সময়, যে কোনো একটা সময়, যেমন একজন বললেন যে ডিবিএল গ্রুপে ম্যানেজার আর অ্যাবভ যারা আছে তারা বেসিক্যালি কি করে যে এটা উপভোগ করে। এবং কিভাবে উপভোগ করে, উপভোগ করার নিয়মটা হচ্ছে যে তারা উপভোগ করার ক্ষেত্রে এইভাবে উপভোগ করে যে বছরের শুরুতে বা শেষে ওনারা 7 দিন করে ছুটি নিয়ে নেন, ঠিক আছে? তো টাকাটা ওনাকে এভাবে দিয়ে দিচ্ছে আর ছুটিটা কি করছে আবার আলাদাভাবে তাদেরকে দিচ্ছে, কিন্তু এটা কনসিস্টেন্ট না। কিন্তু আগে যেটা ছিল আমাদের দেশের নিয়ম সেটা ছিল হচ্ছে গিয়ে যে আপনি কি করবেন যে মূলত এলএফ এর যে নিয়মটা ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস হয় সেটা হচ্ছে এরকমের যে আপনাকে যখন ছুটি দিবে তখন আপনি যখন ট্রাভেল করবেন এই ট্রাভেলের জন্য আপনাকে কি দেয়া হবে যে অর্থটা প্রদান করা হবে অ্যাজ বেনিফিট। কিন্তু এখন যেটা হয় যে আমাদের দেশে ইয়ের ক্ষেত্রে ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা বেনিফিট না, ব্যাংকগুলোর ক্ষেত্রে এটা কম্পেনসেশন, কিন্তু অন্যরা যারা এটা প্র্যাকটিস করে তাদের ক্ষেত্রে এটাকে আমরা বলছি হচ্ছে কি টোটালি এটা একটা বেনিফিট হিসাবে প্র্যাকটিস হবে। কি বলেন আপনাদের কেউ একজন হাত তুলেছিলেন, আমাকে প্রশ্নটা করে ফেলেন। আচ্ছা, এই যে বেনিফিটটা দেওয়া হচ্ছে অর্থাৎ বেসিক্যালি আমরা জেনেছি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেই দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, এখন ওনারা কি মানে এখানে ছুটির যে কত আপনি একটা জিনিস দেখালেন যে 15 দিনের মতন একটা ছুটি, এটা কি ফিক্স নাকি মানে হতে পারে? এই জায়গাটা আমি ভুলে গেলাম। এটা বেসিক্যালি আমাদের দেশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওনারা ব্রাঞ্চ ভিত্তিক যে এমপ্লয়ি আছে তাদের জন্য বলেছে 2 বা 3 বছর পর পর তাদেরকে 15 দিনের ছুটি দেওয়ার কথা বলেছে। আর যারা এখানে শাখার বাহিরে যে কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে বলা হচ্ছে 10 দিন করে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কথা বলা হয়েছে, ঠিক আছে? এবং এই ছুটিটা সঙ্গে ব্যাংকগুলো কি করে যে তারা আবার এটার সঙ্গে এই যে অর্থটা ওই ছুটির সময় তাকে পে করে যে আপনি এই যখন যে ট্রাভেল গুলো করবেন ওই ট্রাভেলের সময় এই ইয়েটা ইউজ করবেন।
এবং অনেক ব্যাংক দেখবেন যে কার্ড তাদেরকে ইস্যু করে দেয়, যে এই কার্ডটা আপনি কি করবেন এই সময় ব্যবহার করবেন যখন আপনি বিদেশে ট্রাভেল করবেন তখন, ঠিক আছে? সো ওরা কি করে ওইভাবে করে এটা সবসময় তারা ক্যারি করে বা ওইভাবে করে তারা এটা সবসময় ইউজ করে, বুঝতে পেরেছেন? সো এটা এভাবে করে তারা স্বাভাবিক প্র্যাকটিস করে তাদের ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। ক্লিয়ার? আপনাদের একটু মাইক এক্ষেত্রে যে সরি, আমি সবাইকে একটু মাইকটা অফ করে দিলাম। আমাদের এখানে একজন পার্টিসিপেন্ট উনি যেটা হচ্ছে যে ওনার মাইকটা ওপেন করার কারণে শব্দ হচ্ছিল। জি বলেন স্যার, প্রশ্ন করেন প্লিজ। কি বলেন? যে প্রশ্ন করছে এখানে যে ছুটিটা দেওয়ার কথা বলা হচ্ছে 10 দিন বা 15 দিন, সেটা ব্যাংকের ক্ষেত্রে হোক বা অন্যান্য কোম্পানির ক্ষেত্রে হোক, সেটা তো আমাদের যে প্রাপ্য ছুটি যেগুলো আছে সিএলইএল এগুলোর বাইরে, এগুলোর বাহিরে দেয়। আমার কথা হচ্ছে যে লিভ কেয়ার অ্যাসিস্ট্যান্স এবং লিভ ট্রাভেল অ্যালাউন্স বলে একটা দুই জিনিস। লিভ ট্রাভেল অ্যালাউন্স যেটা হচ্ছে সেটা টোটালটাই হচ্ছে কি আলাদা জিনিস, এবং এইটা যেমন ধরেন এটা কি বলা আছে যে এলএফএ যেটা বলা আছে সেটা হচ্ছে যে আপনাকে প্রতিষ্ঠান যেটা করবে, যে ছুটি দিবে তার সঙ্গে একটা ছুটির সঙ্গে একটা ভাতা দিবে, ঠিক আছে? এই যে ভাতাটা, সেই ভাতাটাকে বলা হচ্ছে লিভ, যেটা হচ্ছে ট্রাভেল অ্যালাউন্স। আর যেটা হয় এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে অনলি ফর ইউর ফেয়ার, অর্থাৎ আমি যেটা আপনাদেরকে পড়াচ্ছি লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, এটা হচ্ছে আপনি যখন কি করবেন, যে ছুটিতে থাকবেন তখন সেক্ষেত্রে আপনাকে কি করা হবে, যে একটা আপনি যাতে ট্রাভেল করবেন, যে বাহনেই ট্রাভেল করেন ওই ট্রাভেলের যে ফেয়ারটা সেটা প্রতিষ্ঠান বহন করবে, ঠিক আছে? ওকে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে লিভ যদি আমি না নিই সেই ক্ষেত্রে আমাকে একটা টাকা মানে অ্যামাউন্ট আমাকে মান্থলি পে করা হবে, এটা কি নির্ধারিত কোনো টাকা ফিক্স করা থাকে, আদারওয়াইজ বেসিক বা গ্রসের উপরে এটা পার্সেন্টেজ আসে? না, যে টাকাটা দেওয়ার কথা থাকে সেটা আসলে বেসিক্যালি ফিক্সড অ্যামাউন্ট থাকে। যেটা হয় যে আপনার অনেক অর্গানাইজেশন একটা বেসিক দেয়, কেউ দুটো দেয়, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে একটু ডিফারেন্ট বিষয়। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকগুলো যেটা করে সেটা হচ্ছে যে একজন কর্মকর্তা যখন যান ওনাকে হয়তো একটা কার্ড করে দেয়, ওই কার্ড থেকে ওনাকে একটা লিমিট দেওয়া থাকে, ওই লিমিটের টাকাটুকু উনি কি করেন যতটুকু পারেন উনি ইউজ করেন, আর বাকি টাকা যেটা থেকে যায় সেটা আবার ব্যাংক কি করে রিফান্ড দিয়ে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। মানে আমার পজিশন অনুযায়ী এটা ভ্যারি করে। রাইট। ক্লিয়ার? কে বলেন, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা চলেন আমরা তাহলে, যেহেতু আপনাদের প্রশ্ন নেই আমি সামনের দিকে আগাতে থাকি। এরপরে আসেন যেটা হচ্ছে কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, যেটাকে আমরা বলি আসলে কোলা। আমি আবার বলছি কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট, যেটাকে আমরা স্বাভাবিকত বলে থাকি কোলা। এই কোলা জিনিসটা আসলে বেসিক্যালি যেটা হয় যে আপনারা আমাদের বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে একটা সবসময় যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের আপনারা জানেন যে আমাদের মূল্যস্ফীতি এবং এটাকে ইনফ্লেশন বেসিক্যালি বলে, একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, একটা হচ্ছে মূল্যস্ফীতি। সো এটার স্ট্যাটিস্টিক্স গুলো কি হয় অর্গানাইজেশন, এটা আমাদের বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স নামের একটা অর্গানাইজেশন আছে, তারা আসলে বেসিক্যালি এটা প্রকাশ করে। এবং বেসড অন দিস টু থিংস, একটা হচ্ছে কি মূল্যস্ফীতি আর একটা হচ্ছে মুদ্রাস্ফীতি, এই দুটো জিনিসের উপরে নির্ভর করে তারা কি করে যে পরিসংখ্যানটা দেন সেটার উপরে নির্ভর করে অর্গানাইজেশন কি করে যে তার কর্মীদের যে আয়, সেই আয়টাকে ব্যয়ের সঙ্গে ব্যালেন্স করার জন্য অর্গানাইজেশন গুলো, যেটা দেখবেন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলো 6 মাস পর পরে তারা কি করে যে এই ধরনের কোলা অ্যাডজাস্টমেন্ট করে। অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান মাল্টিন্যাশনালের মধ্যে যারা আছে তারা কি করে কোলাটাকে বেসিক্যালি বছরে একবার তারা ইনক্রিমেন্টের সময় অ্যাডজাস্ট করে দেয়। এমন ভাবে দেয়া হয়, সাপোজ ধরেন এখন বর্তমানে আমাদের বাংলাদেশে ইনফ্লেশন রেট হচ্ছে গিয়ে 8.78%। সো 8.78% যেটা আছে ওনারা কি করে যখন ইনক্রিমেন্টটা দেন সেই ইনক্রিমেন্টটা হচ্ছে গিয়ে 8.878% যেটা আছে এর সঙ্গে হয়তো বা আরো এক্সট্রা 5% তারা অ্যাড করে দেন। সো তখন কি হচ্ছে যে তারা ইনক্রিমেন্টটা দেওয়ার সময় স্বাভাবিক 15% বা 14% কি করে যে অর্গানাইজেশন গুলো দিয়ে দেয়। এতে করে কি হয় যে এমপ্লয়ীদের যে এক্সট্রা যে কস্টটা যেটা বেড়ে গেল ইয়ার কারণে, যেটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতি এবং মুদ্রাস্ফীতির কারণে,
তখন কি করে এমপ্লয়ি এটাকে অ্যাবজর্ব করতে পারে, এবং অ্যাবজর্ব করতে পারলে তখন কি হয় যে সে আসলে জব সুইচ করার চিন্তা করে না। তো যখন একটা মানুষের আয় থেকে ব্যয় বেশি হয়, ডেফিনেটলি সে আয় বাড়ানোর জন্য অর্গানাইজেশন কি করে, সুইচ করে অন্য একটা অর্গানাইজেশনে সে চলে যায়। সো এটা একটা বিষয়, যে বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা এটাকে আসলে বেসিক্যালি মাল্টিন্যাশনালে বেশি প্র্যাকটিস দেখবেন আপনারা। মাল্টিন্যাশনাল যারা পেরোলে কাজ করবেন তারা দেখবেন যে এই ধরনের কোলা অ্যাডজাস্টমেন্ট নিয়ে তাদের কাজ করতে হয় ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে? সো এটা একটা বিষয়। আর আমাদের যারা নর্মাল বাংলাদেশের যারা লোকাল কোম্পানিজ গুলো আছে তারা স্বাভাবিকত এই কোলার এত কিছু চিন্তা ভাবনা করে না, তারা বছরে ইনক্রিমেন্ট একবার দিয়ে দেয়, শেষ, আর কোনো কাজ নেই। কিন্তু মাল্টিন্যাশনালে যারা আছেন তারা আসলে বেসিক্যালি এই কোলা জিনিসটাকে তাদেরকে মাথায় রাখতে হয়। এরপরে আসেন মেম্বারশিপ এন্ড সাবস্ক্রিপশন। আমাদের দেশে এখন কিছু লোকাল অর্গানাইজেশন শুরু করেছে, তারা বিভিন্ন লোকাল এবং মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে তারা মেম্বারশিপ এন্ড সাবস্ক্রিপশন জিনিসটা খুব সেন্সিটিভ ভাবে প্র্যাকটিস করে। আমি বলছি মেম্বারশিপ এন্ড সাবস্ক্রিপশন জিনিসটাকে খুব সুন্দরভাবে কি করে যে তারা প্র্যাকটিস করে। অর্থাৎ তারা কি করে যে দেখবেন যে বিদেশে অনেকগুলো, যেমন হার্ভার্ড বিজনেস স্কুলের বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশনের ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের যেটা হয় যে ওদের বিভিন্ন পোর্টাল আছে, পোর্টালে সাবস্ক্রিপশনের ব্যবস্থা আছে। এবং আমাদের যেমন ধরেন এইচআরএম এর ক্ষেত্রে বলতেছি, এইচআরএম, তারপরে যেটা হচ্ছে যে আমাদের এসপিএইচআরআই, এই ধরনের কোর্সেস গুলোর জন্য অর্গানাইজেশন কি করে, এমপ্লয়ীদেরকে এনরোল করে দেয়। সো এই ধরনের সাবস্ক্রিপশন, জিম ফ্যাসিলিটিস আছে, এগুলোর জন্য অর্গানাইজেশনকে ফ্যাসিলিটিস, এমপ্লয়ীদেরকে ফ্যাসিলিটিস দিয়ে থাকে। সো এগুলো কি হচ্ছে, ইটস আউট অফ অ্যাবসলিউটলি যে লিগ্যাল বেনিফিটস এর বাহিরে হওয়াতে আমরা আসলে কি করছি যে এই জিনিসগুলো আপনি যখন পে পলিসি করবেন তখন আপনাকে এটার মধ্যে ইনক্লুড করতে হবে। তারপরে হচ্ছে ফুল টাইম কার ফ্যাসিলিটি। এটা আসলে আইনে কোথাও বলা নেই যে ফুল টাইম কার ফ্যাসিলিটি দিতে হবে, এটা ইটস অ্যাবসলিউটলি যেটা হয় যে একটা আউট অফ ল বেনিফিট। এবং এই জিনিসটা আপনি দেখবেন পিক অ্যান্ড ড্রপ, আপনারা অনেকেই অর্গানাইজেশনে পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি পান, এটা কিন্তু আসলে ল কি করেনি যে আপনাকে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা ইম্পোজ করেনি। সো এই একটা বিষয় আছে পিক অ্যান্ড ড্রপ এর বিষয়। তারপর হাউজিং অ্যান্ড চাইল্ড স্কুলিং, আমি আবার বলছি হাউজিং অ্যান্ড চাইল্ড স্কুলিং, এই হাউজিং এবং চাইল্ড স্কুলিং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের দেশে। আমি বাংলাদেশের বেশ কয়েকটা ফ্যাক্টরি চিনি, বেশ বড় বড় ফ্যাক্টরি, যারা তাদের, যেমন স্কয়ার নামের একটা ফ্যাক্টরি আছে। সো স্কয়ারের ফ্যাক্টরি গুলোতে দেখবেন যে ওরা কি করে যে এমপ্লয়ীদেরকে এই বেনিফিটটা দেয়, ওরা আসলে বেসিক্যালি হাউজিং ফ্যাসিলিটিস গুলো দেয়। এবং চাইল্ড স্কুলিং এর ক্ষেত্রে যেমন ধরেন আমি অ্যাপেক্সে যদি কেউ কাজ করে থাকেন, বাংলাদেশে অ্যাপেক্সে যদি কাজ করে থাকেন তাহলে জানবেন যে আপনি তো জানেন যে মঞ্জুরিল্লাহি স্যারের ওয়াইফের ম্যাপেন লিফ স্কুলটা হচ্ছে কি, ম্যাপেন লিফ না, সরি আমি স্কুলটার নাম ভুলে গেলাম, ম্যাপেন লিফ একটা স্কুল, ওনার ওয়াইফ নামটা ভুলে গেছে, সরি, আমি অ্যাবসলিউটলি সরি, যে ওনার ওয়াইফের একটা স্কুল আছে। সো যারা ইংলিশ মিডিয়াম স্কুলে ওনাদের এমপ্লয়ীদের বাচ্চারা যারা ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো তাদেরকে বেসিক্যালি একটা ডিসকাউন্ট ওখান থেকে দেওয়া হতো। এবং অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমি যখন আই ওয়াজ ইন বাংলা লিঙ্ক, সো তখন যেটা হচ্ছে যে আমরা ওই ইয়ের জন্য যেটা হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে আমরা ডিসকাউন্ট পেতাম। আমরা যেমন ধরেন নসাদ ইউনিভার্সিটিতে আমাদের এখান থেকে যারা এমবিএ করতে চাইতো তারা একটা কোথায় আমার সোফার আমি যতটুকু মনে করতে পারছি সেটা হচ্ছে প্রায় 15% এর মতো ওরা একটা ডিসকাউন্ট পেত। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমি নিজেও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পড়েছি। সো তখন আমার মনে আছে যে আমি বোধহয় খুব সম্ভবত 20% একটা ডিসকাউন্ট পেয়েছিলাম। সো এরকমের আর কি, যে আমরা অর্গানাইজেশন ওয়াইজ কি করে যে ওরা এই ধরনের ডিসকাউন্টের ব্যবস্থা করে। সো এই ধরনের চাইল্ড স্কুলিং এর ক্ষেত্রে বা আপনার নিজের স্কুলিং এর ক্ষেত্রে তখন কি করে যে ওরা এই ধরনের ডিসকাউন্ট গুলো অর্গানাইজেশন থেকে দেয়। সো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি মিল রিইম্বার্সমেন্ট। আপনারা সবাই খাবার দাবারের যে বিষয়টা আছে, কেউ দেখবেন যে সাবসিডাইজ মিল দেয়, কেউ দেখবেন যে ফ্রি মিল দিচ্ছে। সো এই সাবসিডাইজ মিল এবং ফ্রি মিলের হিসাব নিকাশের জন্য পেরোলের অনেক বিষয় থাকে। কারণ স্পেশালি সাবসিডাইজ মিলের ক্ষেত্রে যেটা হয় যে আপনার 30 টাকা 40 টাকা করে পার মিলে কেটে নেয়, বা 50% অর্গানাইজেশন দেয়, 50% এমপ্লয়ি দিচ্ছে। আমার এখনো মনে আছে যে আমরা বাংলা লিঙ্কে পেতাম আমাদের 30 টাকা করে কেটে নিত। আমরা এক বেলা খেলে আমরা যদি একই দিনে যদি 2 বার বা 3 বার ফুড করতাম তাহলে আমাদের সেকেন্ড মিল এবং থার্ড মিলের ক্ষেত্রে আমাদের যতটুকু আমার মনে পড়ে 180 টাকা করে ডিডাকশন হতো। সো এরকম যে আপনাদের অর্গানাইজেশনে যারা মিল দিচ্ছে, আমার যেমন ধরেন কিছুদিন আগে আমি রানারে গিয়েছিলাম, রানারে দেখলাম যে ওদের ভেতরে ওই যে এইচআর এর ওই ফ্লোরে অথবা নিচের ফ্লোরে একটা আছে, ফুড কোর্ট আছে। তারপরে ওদিন
লারিভে গেলাম, লারিভে দেখলাম যে ওদের ওখানে বিরাট একটা ফুড কোর্ট আছে। সো ওখান থেকে এমপ্লয়িরা কি করে, যে ফুড তাদের নিড অনুযায়ী নিয়ে নেয় এবং মাসে একবারে কি করে যে ওদের পেরোল থেকে ওই টাকাটা অ্যাডজাস্ট করা হয়। সো এক এক জায়গাতে এক এক রকমের। হ্যাঁ, সো আবার আবার দেখলাম যে ওই দিন বোধহয় শান্তার উপরে হোয়াইট ক্যানেলি নামের ওদের একটা দোকান আছে। সো ওখান থেকে এমপ্লয়িরা চাইলে তারা এইভাবে ক্রেডিট পারচেস করতে পারে কিংবা অন পেইডে ওরা পারচেস করতে পারে। সো এই ধরনের বিভিন্ন ফ্যাসিলিটিস অর্গানাইজেশন গুলো দেয়। সো এটা ডিপেন্ড করবে যে অর্গানাইজেশন গুলো আসলে কিভাবে করে এটা ম্যানেজ করবে সেই বিষয়টার উপরে। তো এখন যেটা হয় যে আমাদের এইভাবে আমি একটা আইডিয়া দেওয়ার, আপনাদের একটা পুরো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে যখন আপনি পে পলিসিটা তৈরি করবেন, প্রিপেয়ার্ড ইন সাচ আ ওয়ে যাতে সবকিছু কি করে কভার করে এটার মধ্যে, বুঝতে পেরেছেন? সো আপনারা দেখেন, আপনাদের কারো কোনো আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হলে আমাকে একটু কাইন্ডলি বলবেন, যে কারণ আমি পেরোলে এই জিনিসগুলো ধরে ধরে পড়াচ্ছি, বিকজ আমি অন্য জায়গায় পড়ালে ওরা হয়তো এক্সেল দিয়ে দেখিয়ে দেয়, মানে প্রথমেই একদম কি করে ওরা আপনাকে হিসাব নিকাশ দেখানো শুরু করে। কারণ আমার হিসাব নিকাশ গুলো পরে, কারণ আগে আসলে ফর্মুলেশনটা, পেরোলটা কিভাবে ফর্মুলেটেড হয় এন্ড হাউ দিস থিংস আর ফাংশনিং, এই জিনিসটা আসলে আপনাকে আমার দেখানোটা খুব বেশি প্রয়োজন। এই জন্য আমি আসলে চেষ্টা করেছি যে আপনাদের প্রথমে একটা আইডিয়া দেওয়ার জন্য পে পলিসিটা আসলে কেমন হবে এবং পে পলিসিটা আপনি কিভাবে করে তৈরি করবেন সেটা কি হবে যে আমাদের জন্য প্রপারলি এটা কাজ করবে বা ফাংশন করবে, ঠিক আছে? সো এই জন্য আমি আপনাদেরকে বললাম যে দয়া করে আপনারা যেটা করবেন, যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ আস্ক মি, আমি আপনাকে এটা ক্ষেত্রে কি করবো আর একটু প্রয়োজনে হেল্প করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? জি বলেন, কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার এই ক্ষেত্রে আপনি শুরুতেই যে বলেছিলেন সেটা হচ্ছে এই পলিসিগুলো অবশ্যই ডাইফি থেকে অনুমোদন নিতে হবে। এই যে পিক এন্ড ড্র ফ্যাসিলিটি বলছেন বা অন্যান্য ফ্যাসিলিটি, এগুলো সবগুলোই কি ওখান থেকে অ্যাপ্রুভাল নিতে হবে? এগুলো হয় কি, যখন আপনি এডিশনাল বেনিফিটস দিবেন আইনের উপরে, কিংবা আইনে যে বেনিফিট গুলো আছে, যেমন ধরেন আপনি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে যখন পলিসি গুলো পাস করবেন, তখন আপনাকে এগুলো সবগুলো ইনক্লুড করে পাস করতে হবে। কারণ কি হয় যে অর্গানাইজেশন গুলো কি করে, আমাদের দেশের দুষ্ট মালিকরা, সেটা হচ্ছে যে আমার আজকে ব্যবসা ভালো যাচ্ছে, ওকে লেটস ডু সামথিং, এবং তারা সেটা করতে গিয়ে অনেক ধরনের ফ্যাসিলিটিস চালু করে ফেলেন এবং এন্ড অফ দ্য ডে কি করেন, এগুলো বন্ধ করে দেন, বুঝতে পারছেন? সো এটা কি হয় যে এতে করে যখন আপনি এটা অ্যাপ্রুভ করে তারপরে আপনি এটা ইউজ করবেন, তখন আপনার জন্য এই জিনিসগুলো কি হয়, যে জিনিসগুলো খুব ভালো আউটকাম আপনাকে দিবে সকল ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? সো এই জন্যই আসলে বেসিক্যালি এই জিনিসটা বলা, আর কিছুই না। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এইটা হচ্ছে কি বিষয়, যে আপনার পলিসি যখন তৈরি করবেন ডেফিনেটলি এইভাবে করে তৈরি করে তারপরে আপনি ইউজ করেন, এতে করে আপনার সমস্যাগুলো কমবে অর্গানাইজেশনের ক্ষেত্রে। জি বলেন, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে জি, স্যার, যে বলেন। আমি যতদূর জানতাম যে রিস্ক অ্যাসেসমেন্ট যেগুলোতে রিস্ক থাকে এই ধরনের পলিসিগুলোর ক্ষেত্রে অ্যাপ্রুভাল নেওয়া লাগে, আদারওয়াইজ এটা আসলে প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আসলে স্যার আইনগত কোনো বাধ্যবাধকতা আছে আমি কিনা? জানি না যে আপনাকে কে এটা বলেছে বা কে আপনাকে শিখিয়েছে। যদি আপনি আমার কাছে বলেন তাহলে সেক্ষেত্রে আমার কাছে যেটা হচ্ছে এই যে শ্রম আইনটা দেখেন, শ্রম আইনের যেটা হচ্ছে যে সেকশন 3 তে বেসিক্যালি বলা আছে যে আপনার এখানে এটা অ্যাপ্রুভাল প্রসেসটা বলে দেয়া আছে, ঠিক আছে? 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে কি, আপনি যখন একটা সার্ভিস রুলস পাস করাতে যাবেন, তখন এই সার্ভিস রুলসটা পাস করানোর আসলে প্রসেসটা কি, তাই না? এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে যে প্রসেসটা হচ্ছে কি, আমাদের শ্রম আইন যেটা আছে, সেই শ্রম আইনের যদি বিধিমালা যেটা আছে 2015 সালে যে বিধিমালাটা আমাদের তৈরি হয়েছে, সেই বিধিমালার ক্ষেত্রে আপনাকে আপনি যদি একদম শেষের দিকে যে প্রথম যে ফর্মটা আছে আমাদের বিধিমালার, সেই ফর্মটায় যদি যান আপনি, এই ফর্মের একদম শেষের দিকে আমি আপনাকে দেখাই, 1 নাম্বার ফর্ম, 1 নাম্বার যে ফর্মটা আছে, একটুখানি সময় দিয়ে নাও, ওকে? এই যে 1 নাম্বার যে ফর্মটা আছে, এখানে দেখেন একটা বিধিমালা, চাকুরি বিধিমালা যখন আপনি পাস করতে যান, এটার সঙ্গে কি করবেন, যে এই যে পে পলিসি যেটা আছে সেটাও আপনাকে কি, পে পলিসির অনেক কিছু এখানে চলে আসবে। এই যে দেখেন এখানে বাধ্যতামূলক পেমেন্ট গুলো এখানে বলে দেওয়া আছে, চাকরি চুক্তির ক্ষেত্রে ক্ষতিপূরণের পদ্ধতি এগুলো বলে দেওয়া আছে, তাই না? অবসর গ্রহণ করার ক্ষেত্রে কি কি সুবিধা আছে সেগুলো, তো এটার মধ্যে অনেকটাই চলে আসবে। বাকি যেগুলো জিনিসগুলো থাকবে, যেগুলো এডিশনাল থাকবে, সেটা 23-এর পরে আপনাকে অ্যাড করে দিয়ে তারপরে এটাকে ইনক্লুড করতে হবে। আমি কি আপনাকে বিষয়টা বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে স্যার, ডান। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো। এবার আসেন যে বিষয়টা, আমরা পেরোলের 3টা স্টেজেস শিখেছিলাম। আমি আবার বলছি, আমরা পেরোলের 3টা স্টেজেস শিখেছিলাম। দেখেন, পেরোলে যখনই আপনারা কেউ রিক্রুট করবেন তখনই মনে রাখবেন এই ইন্টারভিউর সময় এই প্রশ্নটা করবেনই যে পেরোলের স্টেজ কয়টা। স্টেজের মধ্যে আমরা প্রথম শিখলাম কি, ডিফাইনিং পেরোল পলিসি। প্রথমে কি করবেন যে আপনার পে পলিসি বা পেরোল পলিসিটা আপনাকে কিভাবে করতে হয় সেটার বিষয়ে ইন্টারভিউতে জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় প্রসেসটা হচ্ছে কি গ্যাদারিং ইনপুটস, অর্থাৎ আপনি পেরোল যখন তৈরি করতে যাবেন, পেরোল তৈরি করার আগে আপনাকে অবশ্যই কি লাগবে, ইনপুটস লাগবে। সাপোজ ধরেন আপনি কি করবেন, আপনি যদি ঝালমুড়ি বিক্রি করেন, ঝালমুড়ি বিক্রি করে ঠিক যে প্রসেসটা আপনি ফলো করবেন, পেরোলের ক্ষেত্রে কাইন্ড অফ প্রসেসটা সেম। কারণ প্রথমে কি করবেন, আপনি মুড়ি দিবেন, তার মধ্যে চানাচুর দিবেন, তার মধ্যে আদার্স যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে সেগুলো দিবেন। দেওয়ার পরে কি হবে যে ফাইনালি আপনি এটাকে মিক্স আপ করবেন। মিক্স আপটা হচ্ছে পেরোলটা ক্যালকুলেশন করবেন। এরপরে আপনি একটা কাগজের মধ্যে ঢেলে তারপরে কি করবেন, আপনি মুড়িটা সার্ভ করবেন, তাই না? সো সেম প্রসেসটা হচ্ছে এখানে, যে আপনি প্রথমে পে পলিসি তৈরি করলেন। পে পলিসি তৈরি করার পরে সাপোজ ধরেন আপনার একটা বক্স নিলেন। এই বক্সটা ওরা কি করে, ওরা স্বাভাবিকত একটা পানির যে মগ আছে মগটা নেয়, নিয়ে এটার মধ্যে কি করে, অল ইনপুটস দেয়। অর্থাৎ ইনপুটস বলতে মুড়ি দিচ্ছে, আদার্স দিচ্ছে। আমাদেরও পেরোলের ক্ষেত্রে সেম প্রসেসটা আমাকে কি করতে হবে, যে আমাকে ফলো করতে হবে। দেখুন দেখেন ইনপুটস গুলো কি কি হয়, এই জিনিসটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে ইনপুটস গুলো আসলে ভাইয়া কি কি হবে। ইনপুটস গুলোর ক্ষেত্রে আসেন প্রথমত বিষয়টা হচ্ছে গিয়ে পেরোল যখন আপনি প্রতি মাসে তৈরি করতে যাবেন, সর্বপ্রথম আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে রিভাইজড স্যালারি। আমি প্রথমে বলছি যে সর্বপ্রথম যেটা আপনাকে পেরোলের ক্ষেত্রে প্রয়োজন হবে রিভাইজড স্যালারি। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ভাই আপনার যে বেতনটা আছে, বেতনটা রিভাইজ হয় কখন কখন, বলতে পারেন? আপনারা কেউ বলতে পারবেন যে আপনাদের বেতনটা রিভাইজ হয় কখন কখন? ইজ দেয়ার এনিবডি? ইনক্রিমেন্ট হলে হয়, ইনক্রিমেন্ট হলে হয়, তারপরে প্রমোশন হলে হয়, প্রমোশন, বেনিফিট যদি এক হয় সেটাও কিন্তু স্যালারিকে ইনক্রিজ করতে পারে। আর আমি যতটুকু বুঝি স্যার, সাপোজ ওয়ার্কারের স্যালারি বেড়ে গেছে, তখন স্টাফের যে আগে যে স্যালারিটা ছিল সেটা ওয়ার্কারের সাথে ম্যাচ করতেছে না, তখন সামহাও ওই মোমেন্টের জন্য কিছু স্টাফকে স্যালারি বাড়াই দেওয়া 2000 হোক বা 500 আচ্ছা, এটা স্বাভাবিকত স্যালারি রিভাইজটা 3টার সময় ক্ষেত্রে হয় ভাই। আমি আবার মিনিমাম ওয়েজেসের ক্ষেত্রে হতে পারে। স্যালারি রিভাইজটা মূলত ভাইয়া 3টা ক্ষেত্রে হয়। একটা হচ্ছে কি আপনার কাজের যখন অ্যাপ্রিসিয়েশন পান আপনি, তখন আপনার এটা রিভাইজড হয়। একটা হচ্ছে লিগ্যাল কারণে এটা রিভাইজড হয়। আরেকটা কাজ হচ্ছে গিয়ে যখন আসলে আপনার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে না ম্যানেজমেন্ট, তখন হয়। এখন আপনাকে আমি এক্সপ্লেনেশনটা দিই, যে এক্সপ্লেনেশনটা কিভাবে দিচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে কি, আপনি যখন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলেন, তাই না? পারফরমেন্স করলে কি করলো ম্যানেজমেন্ট, আপনাকে এটা রিওয়ার্ড দিল। রিওয়ার্ডের ক্ষেত্রে বললো যে আপনাকে কি করা, একটা প্রমোশন দেয়া হলো, ঠিক আছে? যখন আপনাকে প্রমোশন দেয় তখন আপনার স্যালারি রিভাইজড হয় কি হয় না, বলেন তো ভাইয়া? স্যালারি রিভাইজ হয়। আপনাকে যখন অর্গানাইজেশন অ্যাপ্রিসিয়েশন দেয়, বা আপনাকে ধরেন যে ডেপুটি ম্যানেজার থেকে আপনাকে ম্যানেজার করা হলো, কিংবা ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার করা হলো, ওয়ান্স ইউ আর প্রমোটেড, তখন কি হচ্ছে যে আপনার স্যালারিটা রিভাইজড হয়। এবার আসেন আপনার কাজকর্ম যখন কি হয়, অ্যাপ্রিসিয়েটেড যখন না হয়। অ্যাপ্রিসিয়েটেড কখন না হয়? সাপোজ ধরেন আপনি একটা অপরাধ করলেন, কিংবা আপনার পারফরমেন্স খারাপ হচ্ছে, আপনাকে কি করলো অর্গানাইজেশন, কি করবে, আপনাকে শাস্তি দিল। শাস্তি দিয়ে কি করতে পারে, আপনাকে নিচের স্যালারি গ্রেডে নামিয়ে দিতে পারে, অথবা আপনাকে কি করলো, সাসপেন্ড করলো। সাসপেন্ড করলে সাসপেনশনের সময় কি হচ্ছে, আপনি ওই মাসের যে স্যালারিটা পাবেন সেখানে দেখবেন আপনার বেসিকের 50% নেই, অর্থাৎ 50% আপনার কি হয়ে যাচ্ছে, এখান থেকে উধাও হয়ে যাচ্ছে, তাই না? সো আরেকটা বিষয় হচ্ছে লিগ্যাল কারণে আপনার স্যালারি রিভাইজড হয়। যেমন ধরেন আপনার ম্যান্ডেটরি ইনক্রিমেন্ট বলা আছে 5%, ইনক্রিমেন্টের সময় কি হচ্ছে যে আপনার স্যালারিটা রিভাইজড হচ্ছে না? সো এই দেখেন, যখনই আপনি কি করবেন, যে ইনপুটস গুলো গ্যাদার করবেন পেরোলের ক্ষেত্রে, সো ইনপুট গ্যাদারিং এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে যে আপনার এই যে 3টা যে স্টেজ বা 3টা ক্ষেত্রে কি হতে পারে, আপনার স্যালারি রিভাইজড হতে পারে। আমি কি ঠিক বললাম? বলেন, আপনারা বুঝতে পারলেন কিনা আমার কথাটা? আরেকবার একটু ক্লিয়ার করবেন প্লিজ। একটা হচ্ছে বললেন অ্যাপ্রিসিয়েশন হলে হয়, অ্যাপ্রিসিয়েশন হলে হয়, আরেকটা কোনটা ছিল? ওয়ান্স ইউর যেটা হচ্ছে যে আপনার পারফরমেন্সটাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না, অর্থাৎ সাপোজ ধরেন আপনার কর্মকাণ্ডকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে না। সাপোজ হতে পারে আপনি এটা খারাপ কাজ করেছেন, আপনি সেলসে ভালো করতে পারছেন না, আপনাকে নিচের গ্রেডে নামিয়ে দিল, তাই না? আদারবার হতে পারে যে আপনি একটা অপরাধ করলেন, এটার জন্য আপনাকে সাসপেন্ড করা হলো, তাহলে আপনার স্যালারিটা কি হয়ে যাচ্ছে,
যে রিভাইজ হয়ে যাচ্ছে না, যে ওই মাসে যে স্যালারিটা পাচ্ছেন সেখানে কি হচ্ছে যে আপনার শাস্তির কারণে আপনার স্যালারিটা রিভাইজ হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পেরেছেন? লিগালের একটা উদাহরণ যদি আবার কষ্ট করে বলতেন। লিগালের উদাহরণ যেমন ধরেন আপনার 5% বাধ্যতামূলক, তাই না? 5% ইনক্রিমেন্ট কি বছরে বাধ্যতামূলক, তাই না? সো 5% ইনক্রিমেন্ট যখন আপনাকে দিবে তখন তো বাধ্যতামূলক ভাবে সেটা আপনাকে দিতে হবে, এটার কোনো বিকল্প ব্যবস্থা অর্গানাইজেশনের ক্ষেত্রে নেই, তাই না? জি। এরপর আসেন স্যালারি স্ট্রাকচার। অনেক সময় হয় কি, যেমন ধরুন বলেন প্লিজ। সরি, না বলতে চাচ্ছিলাম অনেক সময় আমরা দেখেছি যে তার স্যালারি একটা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা ক্রিয়েট করে দিয়েছি, তার কিছুদিন পরে হয়তো নতুন কোনো একটা অ্যালাউন্স একটা সার্কুলারের সাহায্যে তাকে ওটা দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল মোবাইল বিল বা ইসে, সেটাকে কি রিভাইজ স্যালারি আন্ডারে পড়ে না? হ্যাঁ অবশ্যই পড়বে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার মোবাইল যে অ্যালাউন্সটা দিচ্ছেন, তাই না? অ্যালাউন্সটা যখন দিচ্ছেন ওটা তো তার অ্যালাউন্স হিসাবে হ্যাঁ যোগ হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওটা তো এডিশনাল বেনিফিটস, কিন্তু আইনের কারণে তো হচ্ছে না, তাই না? এটাকে আপনি বলতে পারেন ওকে প্রথমটা ডেফিনেশনে ফেলতে পারেন। প্রথমে ডেফিনেশনটা কি ছিল, যে অ্যাপ্রিসিয়েশন অফ ইউর ওয়ার্ক, আপনি তার কাজের মানটাকে কি করছেন, যে অ্যাপ্রিসিয়েট করে তখন আপনি তাকে বেসিক্যালি এটা তাকে দিচ্ছেন, তাই না? বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি, ওকে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে স্যালারি স্ট্রাকচারটা কি করতে হবে, প্রি পেরোলের ক্ষেত্রে যেটা হবে যে আপনি যখন প্রথমেই স্যালারি প্রিপেয়ার করতে যাবেন তখন সেক্ষেত্রে কি হবে, যে আপনার নতুন যে এমপ্লয়ি কি করবে, জয়েনিং হবে, নতুন এমপ্লয়ি যারা জয়েন করবে তাদের স্যালারি স্ট্রাকচারটা আপনাকে ডেফিনেটলি কি করতে হবে, জেনে নিতে হবে। আপনি দেখবেন আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে একই অর্গানাইজেশনে হয়তোবা 7 জন জেনারেল ম্যানেজার কাজ করছেন। 7 জন জেনারেল ম্যানেজার কাজ করলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 7 জন জেনারেল ম্যানেজারের স্যালারি স্ট্রাকচার 7 রকম। আমাদের দেশে দিস ইজ ভেরি মাচ কমন, বিকজ আমাদের দেশে যেহেতু এই ধরনের স্কেলিং এবং আদার জিনিসগুলো কিসের ক্ষেত্রে করা হয় না, যে স্যালারি সার্ভে গুলো করা হয় না অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে, এই জন্য দেখা যায় যে একই অর্গানাইজেশনের মধ্যে এরকমের একটা হজবরল ল অবস্থা তৈরি হয়ে আছে। সেখানে কি হচ্ছে, সেখানে দেখবেন যে আপনি স্বাভাবিকত যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে আমরা যখন প্র্যাকটিস করতে যাই তখন এই ধরনের সমস্যাগুলো দেখি, যে স্ট্রাকচারটা ঠিক থাকে না। এবং এখন আমরা যেটা সেটা একটা ডিফারেন্ট বিষয়, কিন্তু পেরোলের ক্ষেত্রে যেটা হবে, যখন আপনি প্রি পেরোলে যখন ইনপুট কালেক্ট করবেন, ইনপুট কালেক্ট করতে গেলে আপনাকে এইচআর এর কাছ থেকে, যদিও আপনি নিজেই একটা এইচআর এর পার্ট, কিন্তু দেখবেন যে এটা আপনি জানেন না, কারণ রিক্রুটমেন্ট পার্ট আপনার না, রিক্রুটমেন্ট পার্ট ইজ ফর আদার টিমস। সো এখন যেটা হচ্ছে যে জেনারেলিস্ট এইচআর হলে আপনি হয়তো বা এটার সঙ্গে ইনভলভ থাকবেন, কিন্তু জার্নালিস্ট না হলে যদি আপনি কি করেন যে পেরোলের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে স্যালারি স্ট্রাকচারটা কি করতে হয় আপনাকে বেসিক্যালি তখন জানতে হয়। স্যালারি স্ট্রাকচার জানলে কি হবে, যে স্যালারি স্ট্রাকচারটা সেটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা হবে যে আপনি যে লোকটা জয়েন করছে তার স্যালারি স্ট্রাকচারটা কি সেটা আপনাকে কি করতে হবে, প্রি পেরোলে জেনে নিতে হবে। এরপরে আছেন যেটা হবে যে এমপ্লয়ি গ্রেড। আমাদের দেশে যদিও অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এমপ্লয়ি গ্রেড পাবেন না, তবে মিনিমাম ওয়েজের ক্ষেত্রে আপনি এমপ্লয়ি গ্রেড পেয়ে যাবেন। সো এমপ্লয়ি গ্রেডটা আপনাকে সংগ্রহ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে লিভ ইনফরমেশন। আপনার প্রত্যেকটা প্রি পেরোলের ক্ষেত্রে যখনই আপনি পেরোল তৈরি করতে যাবেন ডেফিনেটলি আপনাকে লিভের ইনফরমেশন প্রয়োজন হবে, বিকজ লিভ যদি আপনি কোনো কারণে ইনপুট ঠিকভাবে না দেন তাহলে দেখবেন যে এমপ্লয়ি কি আসছে, যে লিভের দিনগুলো সে অ্যাবসেন্ট চলে আসে, এবং অ্যাবসেন্ট চলে আসে তার অ্যাবসেন্ট ডিডাকশন হবে, এবং আপনি দেখবেন যে পেরোলে ভুল হবে। এটা একদম ম্যান্ডেটরি হবে। লিস্ট অফ নিউ জয়েনার্স, আপনাকে লিস্ট নিউ জয়েনার্সদের কি নিতে হবে, যে লিস্টটা আপনাকে নিয়ে নিতে হবে অর্গানাইজেশনের কাছ থেকে। এটার কোনো বিকল্প ব্যবস্থা নেই, বাধ্যতামূলকভাবে আপনাকে নতুন জয়েনারদের লিস্টটা নিতে হবে। লিস্ট অফ সেপারেটেড এমপ্লয়িজ, অর্থাৎ যে সকল এমপ্লয়িরা চলে গিয়েছে সেপারেটেড এমপ্লয়িজদের লিস্টে আপনাকে নিতে হবে। কেন নিতে হবে? কারণ নিউ জয়েনার দেখবেন যে উনি কি করেছেন, জয়েন করেছেন 10 তারিখ থেকে, অনেক সময় দেখবেন যে কেউ জয়েন করেছে হয়তো 15 তারিখ থেকে, কেউ হয়তো জয়েন করেছে 7 তারিখ থেকে। তো তার মানে যেটা হবে, কারো স্যালারি আসবে 20 দিন, কারো 22 দিন, কারো 25 দিন, কারো 27 দিন। অতএব আপনার নিউ কামারদের লিস্টটা আপনাকে নিতে হবে, এবং নিউ কামারদের লিস্টটা নেওয়ার আরো একটা কারণ আছে। আপনাদেরকে আমার নিজের একটা পেরোল সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আপনাদেরকে একটু দেখাই।
যেটা হবে যে নিউ জয়েনার যারা আসে তাদের ক্ষেত্রে যেটা হবে যে যখনই আপনি অর্গানাইজেশনের ক্ষেত্রে যখন প্র্যাকটিস করতে যাবেন পেরোল, তখন সেক্ষেত্রে আপনাকে যেটা হবে যে পেরোল যখন প্র্যাকটিস করবেন তখন, একটা মিনিট একটু সময় দিবেন ওকে। সো দেখেন, যখন আপনি এই পেরোল প্র্যাকটিস করবেন বা পেরোলে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন, তখন আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা এমপ্লয়ি প্রোফাইল ডেভেলপ করতে হবে। অর্থাৎ আপনি যখন একটা এমপ্লয়ি নতুন এখানে জয়েন করবেন, তখন কি করতে হবে যে ওর আপনার প্রোফাইলটা ডেভেলপ করতে হবে। এই যেখানে দেখেন প্রোফাইলের মধ্যে অনেক সফটওয়্যার অনেক ভাবে থাকে, আমারটা আমি যেভাবে ডেভেলপ করেছি সেটা হচ্ছে যে আপনি এখানে সকল ইনফরমেশন গুলো তার দিবেন। যেমন ধরেন তার ব্যক্তিগত ইনফরমেশন, তার নেম, তার বাবার নেম, মায়ের নেম, জেন্ডার, এমপ্লয়ি আইডি, তারপরে যেটা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, স্পাউস নেম, ডেট অফ বার্থ, যেটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট নাম্বার, এজ কত, তার তার যেটা হচ্ছে বাচ্চা কতগুলো আছে, কারণ বাচ্চা দরকার হবে মেয়েদের ক্ষেত্রে, যেমন দুটো বাচ্চা বেশি জন জীবিত থাকলে সেক্ষেত্রে তার ম্যাটারনিটি একটা ইফেক্ট ফেলবে, সেই বিষয়গুলো, তার পার্সোনাল ফোন নাম্বার, তার অফিসিয়াল ফোন নাম্বার, তার এনআইডি, তার পাসপোর্ট নাম্বার এবং অফিসিয়াল ইনফরমেশন, কোন ডিপার্টমেন্টে কাজ করবে, কোথায় কাজ করে, জয়েনিং ডেট এন্ড আদার্স, এই ধরনের জিনিসগুলো। তারপরে যেটা হচ্ছে যে আপনার তার ব্যক্তিগত যে ছবির প্রয়োজন হবে, তারপর তার ওয়ার্ক স্টেশন ইনফরমেশন, সে কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় কাজ করে, তার স্যালারি ইনফরমেশন প্রয়োজন হবে, তার ফ্যাসিলিটিস ইনফরমেশন, তার ব্যাংক ইনফরমেশন, ট্যাক্স ইনফরমেশন, তার যেটা হচ্ছে ওয়ার্ক স্ক্যাজুয়াল, তার শিফট কয়টা থেকে কয়টা সেটা, তারপর হচ্ছে তার সাসপেনশন ইনফরমেশন, প্রথমে তার সাসপেনশন ইনফরমেশন থাকবে না, তার ইনক্রিমেন্টের ইনফরমেশন গুলো থাকবে, তার ডিসেবিলিটি ইনফরমেশন গুলো এটা টাইম টু টাইম আপডেট হবে, পিএফ থাকবে কিনা, নমিনি ইনফরমেশনটা প্রয়োজন হবে, ট্রেনিং এন্ড আদার্স এই ধরনের ইনফরমেশন গুলো প্রয়োজন হবে। সো একটা লোক যখন প্রথমে জয়েন করবে তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এই লিস্ট থেকে শুরু করে তার এই যাবতীয় সকল ইনফরমেশন গুলো আপনাকে বাধ্যতামূলক ভাবে কি করতে হবে, যে নিতে হবে। যদি আপনি ইনফরমেশন গুলো না নেন, তখন সেক্ষেত্রে কি হবে যে ওই এমপ্লয়িটা প্রপারলি কি করবে না, যে তার পেরোলটা আপডেট হবে না এবং তার স্যালারি তৈরি করতে গেলে আপনার সমস্যা হবে। এখন আসলে সেপারেটেড এমপ্লয়ি লিস্টের ক্ষেত্রে আপনাকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেপারেটেড যে এমপ্লয়িটা থাকবে সেই এমপ্লয়ের ক্ষেত্রে তার জব সেপারেশনের মুডটা আপনাকে জানতে হবে। প্রথমে আমি আবার বলছি, সেপারেটেড এমপ্লয়ি প্রথমত তার জব সেপারেশনটা কিভাবে হয়েছে সেটা আপনাকে জানতে হবে, কারণ আমাদের শ্রম আইনে জব সেপারেশনটাকে 7 ভাগে ভাগ করা হয়েছে। 7 ভাবে ভাগ করার ক্ষেত্রে আপনাকে 7 ধরনের নিয়ম ফলো করতে হয়। যেমন ধরেন আপনি যদি একজন এমপ্লয়িকে কি করেন, প্রথমে তাকে সাসপেন্ড করলেন, সাসপেন্ড করার পরে তাকে ডিসমিস করেন, তাহলে তার টাকা পয়সার হিসাব, তার বেতনের হিসাব নিকাশ একরকমের হবে। একজন এমপ্লয়ি তাকে কি করেছেন, মাত্র সাসপেন্ড করেছেন, তার টাকা পয়সার হিসাব একরকমের হবে। আপনি যদি একজন এমপ্লয়িকে যেটা করেন তাকে যদি ছাঁটাই করেন, তার টাকা পয়সার হিসাব একরকমের, সে যদি রেজিগনেশন দেয় তাহলে তার টাকা পয়সার হিসাব নিকাশ একরকমের হবে। কেন হবে? কারণ একজন এমপ্লয়ি যদি রিজাইন করে কোনো কারণে, রিজাইন করলে তাকে কি করতে হয়, সে যদি পার্মানেন্ট এমপ্লয়ি হয় তাহলে সেক্ষেত্রে তাকে 2 মাসের বেসিক স্যালারি আপনাকে সারেন্ডার করতে হয় যদি ইমিডিয়েটলি করে। যদি ইমিডিয়েটলি না করে, সে যদি কি করে 2 মাসের নোটিস পিরিয়ড দেয়, তাহলে সেক্ষেত্রেও কি হবে, তার জব সেপারেশনের ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে করতে হবে। আপনি টার্মিনেশনের সময় আপনার হিসাব নিকাশ গুলো ডিফারেন্ট ধরনের হয়। তো এই জন্য যখন আপনি সেপারেটেড এমপ্লয়ীদের লিস্ট নিয়ে কাজ করবেন, তখন আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে, বিকজ সেপারেশনটা কিভাবে, আবার আপনারা বাংলাদেশে একটা নতুন এইচআর একটা নিয়ম চালু করেছেন, সেটা হচ্ছে ফোর্স রেজিগনেশন। ফোর্স রেজিগনেশন হচ্ছে, সরি ভাই আপনাদের কোথায় আমি মাঝে মধ্যে একটু ইন্টারাপ্টেড হচ্ছি, তো খারাপ লাগতে পারে, আমি অ্যাবসলিউটলি সরি ফর দ্যাট, যে আমার আসলে একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে ইনফ্যাক্ট। সো যাই হোক, আপনারা একটু ম্যানেজ করে নিয়েন সামহাউ, ওকে? আচ্ছা, যে বিষয়টা বলছিলাম যে আপনাদের যেটা হবে সেপারেটেড এমপ্লয়ীদের ক্ষেত্রে, যেমন আপনারা এইচআর নতুন নিয়ম যেটা চালু করেছেন সেটা হচ্ছে ফোর্স রেজিগনেশন। অর্থাৎ এমপ্লয়ীকে বলেন কি যে ভাই তুমি রিজাইন দিয়ে চলে যাও, আমরা আসলে তোমাকে কোনো প্রকার যেটা হচ্ছে তোমার যে 2 মাসের যে ডিডাকশনের যে টাকাটা, আমরা আসলে ডিডাকশনটা কি করব না, তোমার কাছ থেকে 2 মাসের টাকাটা আমরা কর্তন করব না, অর্থাৎ এই 2 মাসের টাকা পয়সা আমরা আসলে তোমার কাছ থেকে কেটে নিব না।
বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা দেখবেন যে বাংলাদেশে অনেক এমপ্লয়ের ক্ষেত্রেই এই জিনিসটা আসলে মূলত ঘটে থাকে, যে তাদেরকে আপনারা কি করেন যে ফোর্সফুলি রেজিগনেশন দেন। ফোর্সফুলি রেজিগনেশন দেওয়ানোর ক্ষেত্রে বলেন কি যে ভাই তোমার কাছ থেকে আমি 2 মাসের বেসিক স্যালারি কেটে নিব না। এখন ধরেন এইটা এইচআর করলো, এইচআর করার পরে এইটা আর পেরোলকে জানালো না। পেরোল বেচারা কি করলো, ও যখন ফাইন্যান্স সার্ভিসমেন্ট তৈরি করতে যাবে বা স্যালারি তৈরি করতে, ও কি করলো যে 2 মাসের বেসিক স্যালারি কেটে তারপর টাকা অ্যাকাউন্টসে পাঠিয়ে দিলে, অ্যাকাউন্টস ডিসবার্সমেন্ট করে দিল। এইচআর সঙ্গে সঙ্গে দৌড়ে পেরোলের কাছে আসলো, কি ব্যাপার ভাই তুমি কি করলা, তুমি তোর টাকা কেটে দিলে। অথবা দেখবেন যে দ্যাট গায় যাকে আপনি প্রমিস করেছিলেন যে তোমার টাকা আমরা কাটবো না, ওকে কেটে টাকা পাঠিয়ে দিয়েছেন, ও অ্যাকাউন্টসের মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে, যেটা হচ্ছে ওর ব্যাংক অ্যাকাউন্টে মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে ফোন করছে যে ভাই আপনি আমার টাকা কাটলেন কেন, আপনি তো বললেন যে mutually if I resign then definitely you will not deduct any amount from my salary, so why you did that, so definitely he will start charging you. So এই জন্য যে জিনিসটা হবে যে আপনাদেরকে যেটা করতে হবে, যখন যারা ভাই পেরোল বানাবেন, আমার কথা যদি না শোনেন, যদি আপনারা ধরেন যে শুধুমাত্র এই ধরেন কানের কাছে একটা হেডফোন লাগিয়ে রেখেছেন, কথা শেষ, আপনি যেটা হচ্ছে যে করতে পারবেন, যখন আপনি পেরোল তৈরি করবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবং দেখবেন নিউ জয়েনারের ক্ষেত্রে একই ডিপার্টমেন্টে একই পজিশনে 2 জন জয়েন করতেছে, তাদের ক্ষেত্রে যেটা হবে 2 জনের ক্ষেত্রে বেনিফিট 2 রকমের হচ্ছে। একজনকে দেখবেন যে স্যালারি দিয়েছে 55,000, আরেকজনকে 45,000 দিয়েছে। ইট হ্যাজ নো রিজন, বিকজ হচ্ছে বাংলাদেশে এখন আপনার স্যালারিটা যার সঙ্গে যা নেগোশিয়েট করতে পারে সেভাবে করে একসাথে